কেউ একজন কমেন্ট করেছে আমার রিসেন্ট কোনো পোস্টের তলায় যে হিন্দি ছবির SRK আছে, আমাদের অনির্বাণ আছে। আমি এগিয়ে গিয়ে এটা বলতে পারবো না আমি অনির্বাণ চক্রবর্তী, আমি আপনার কাজের খুব ভক্ত। হ্যাঁ, এটা আমি কিছুতে বলতে পারবো। যার সাথে আজকে কথা বলতে এসেছি তার আলাদা করে পরিচয় পর্ব আমি করাবো না, কারণ তিনি এখন বহুল চর্চিত। মাথার টাক থেকে গালের টোল পর্যন্ত তাকে নিয়ে চর্চা হয়। তো একদম সরাসরি তার কাছে চলে যাচ্ছি, স্বাগত জানাচ্ছি নিউজ নাও কথোপকথনে অনির্বাণ চক্রবর্তী, দ্য একেন। এই জন্য ব্র্যাকেটে বললাম দ্য একেন, বিকজ একেন আর অনির্বাণ চক্রবর্তীকে এখন আর আলাদা করা যায় না। যাই হোক, নমস্কার অনির্বাণ দা। নমস্কার। হ্যাঁ, ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য। আচ্ছা, আমি যেটা খুব চেষ্টায় আছি আজকে, আগেই কনফেস করে নিচ্ছি যে পর্দায় সবসময় হাসি খুশি বেশ রসিক আমরা একেন বাবুকে পাই, কিন্তু বাস্তবে অনির্বাণ চক্রবর্তী কেমন, মানে যে কারণে ওই জন্য আমি একটু বললাম টাকমাথা গালে টোল। তো সেটা শুনে তুমি কতটা রাখলে? রাখলাম না একদম, এগুলো তো সবই সত্যি কথা। মানে আমার গালে টোল নিয়ে যদি আমার প্রশংসা শুনতে হয় তাহলে টাক কি দোষ করলো, সেটাও তো আমারই পার্ট। এবং আমার এই নিয়ে কোনো সংকোচ নেই। আমার যখন অল্প বয়স চুল উঠতে শুরু করেছে, অনেকেই হয় সেই সময় খুব সেগুলো নিয়ে চিন্তিত হয়ে পড়ে, কি করবে, নানা রকম ট্রিটমেন্ট, এটা ওটা, সেটা আমি কোনোদিন এগুলো নিয়ে বদার ছিলাম না। এবং অভিনয় জগতে আসার পরেও না। এখন যেটুকু এক্সট্রা যেটা করি সেটা হচ্ছে ফিট থাকা, যেহেতু এটা প্রফেশনটা ডিম্যান্ড করে, ফিট থাকার জন্য যেটুকু খুব তাও বেশি কিছু না, সামান্য সেটুকু করি। কিন্তু আমার অ্যাপিয়ারেন্স নিয়ে আমার কোনো রকমের ইয়ে নেই। তো আমার টাক মানে সেটা আমার পার্ট, যেমন টোল আমার পার্ট। না না, একদমই, মানে তোমার অ্যাপিয়ারেন্সটাই তো আমাদের কাছে সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন, মানে ওইটাই। কিন্তু আমি যেটা বলতে, মানে যেটা আমার লক্ষ্য সেটা হচ্ছে যে তার মানে আমি এটা ধরে নিচ্ছি অনির্বাণ চক্রবর্তী কখনো রাগে না। না না, সেটা একেবারেই না। তার মানে আমি খুবই রাগী, এবং আমি হুটহাট করে, যারা আমার খুব কাছাকাছি তারা জানে যে আমি যথেষ্ট তাড়াতাড়ি রেগে যেতে পারি। আমার কলিগস যারা আমার সাথে অভিনয় করে তারা জানে আমি কখন কী কারণে রাগি। আমি অকারণে রেগে যাই না এবং যখন তখন রাগি না, কিন্তু আমি অবভিয়াসলি আমার রাগ হয় এবং সেটা আমি চেপেও রাখি না, প্রকাশ করো। গালে টোলের যখন প্রসঙ্গে আছি, একটু বলেই নি, জিজ্ঞাসা করেই নি, তুমি নাকি প্রচুর মহিলাদের থেকেও পাও এবং পুরুষদের থেকেও টোল নিয়ে কমপ্লিমেন্ট পাও। এখনো পর্যন্ত বেস্ট কমপ্লিমেন্টটা কি? না মানে মানে হ্যাঁ, মানে প্রশংসা তো সবাই করে, এবং সেটা বাচ্চা, বয়স্ক, পুরুষ, মহিলা নির্বিশেষে। এবং সেগুলো তুমি সোশ্যাল মিডিয়ায় গেলেই আমার পোস্টগুলোর তলায় কমেন্ট দেখলেই বুঝতে পারবে, এবং সেখানে তুমি জেন্ডারও দেখতে পাবে, ইকুয়াল অলমোস্ট আর কি। তোমার পছন্দের কোনো কমেন্ট হয়তো মনে দাগ কেটে না, ওরকম মনে রাখি না। কিন্তু কে যেন সেদিন, এটা শুনলে আমাকে অনেকে মারতেও পারে, তুমি জিজ্ঞেস করলে বলে বলছি, কেউ একজন কমেন্ট করেছে আমার রিসেন্ট কোনো পোস্টের তলায় যে হিন্দি ছবির SRK আছে, আমাদের অনির্বাণ আছে, টোল প্রসঙ্গে লিখেছে আর কি। হ্যাঁ, তো এইগুলো সাংঘাতিক লেভেলের আর কি ফ্ল্যাটারি। অবভিয়াসলি শুনে মজা লাগে আর কি, কিন্তু এগুলোতে বয়ে যাওয়ার মতো মানুষ আমি নই। খুবই গোছানো মানুষ বোঝা যাচ্ছে। আচ্ছা, যখন অ্যাপিয়ারেন্স নিয়ে কথাটা বললে, সেক্ষেত্রে এই প্রশ্নটা তোমার কাছে প্রত্যেকেই করে এবং এটা অবভিয়াস, এটাকে ছেড়ে ঠিক আমরা এগোতেও পারবো না যে অ্যাপিয়ারেন্সটাই এখানে মেন। যেখানে আমরা গোয়েন্দা চরিত্র যেভাবে চিরকাল সবাই ভেবে এসেছি, দেখে এসেছি, সেখানে তুমি একদমই আলাদা। এবং তুমি ওই আর কি যে ইভেন গল্পতেও ছিল কোঁকড়ানো চুল, সেখান থেকে মানে এইরকম একটা গোয়েন্দা চরিত্র যে ভেবেছি। তোমার কাছে যখন প্রথম এলো এই প্রপোজালটা, তোমার ফার্স্ট রিয়াকশন এক্স্যাক্টলি কী ছিল? মানে একটা হয় না ভেতরেতে থাকে, একটা তো আনন্দ হয়, কিছু করতে চলেছি, নতুন কিছু অভিনেতা হিসাবে, সেটা তো নো ডাউট। কিন্তু হয় না সাথে একটা কোথাও গিয়ে একটা ভয় লাগা, একটা হেজিটেশন, আমাকে এত বড় একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, এটা মানে ওই বলছো, ওই গ্রাফ সেটিংটা তুমি তোমার মধ্যে কিভাবে করেছিলে একদম প্রথম?
আমার কাছে যখন প্রথম এটা এসেছিল তখন মানে এটা আমার কাছে আসা প্রথম প্রধান চরিত্র। মানে এর আগে আমি এত গুরুত্বপূর্ণ মানে মেইন ক্যারেক্টার তো বাদই দিলাম, এত গুরুত্বপূর্ণ চরিত্র আমার কাছে কখনো মানে পর্দার জন্য আসেনি। থিয়েটারে আমি বহু করেছি, কিন্তু এখানে আসেনি। তো সেটা আমার কাছে যখন এলো এটা হিসেবে যে আমার একটা নতুন একটা শো শুরু করব, সেখানে প্রধান চরিত্র, আমি সেটাতেই খুব অবাক হয়েছিলাম যে আমাকে কোত্থেকে খুঁজেই বা পেলো, আর আমাকে প্রধান চরিত্রই বা কেন বলছে। আমি যখন গেছি আমি অ্যাকচুয়ালি কখনোই, আমি তখন এটা জানতাম না যে অরিজিনাল গল্পে একেনবাবুর যে ফিজিক্যাল ডেসক্রিপশন আছে, সে খুব খুব রোগা একটা লোক এবং তার এক মাথা ভর্তি কোঁকড়া চুল, এগুলো আমি কিছুই জানতাম না। আমি ডাইরেক্টলি গিয়ে স্ক্রিপ্টটা পড়েছি এবং সেখানে চরিত্রটাকে মানে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কিছু বলা নেই, বরং আমি যখন কাস্টিংয়ে সিলেক্টেড হলাম তখন ওখানে কিছু ডায়লগ অ্যাড করা হয়েছিল আমার চরিত্রের মধ্যে। ফার্স্ট সিজনে আমার মনে আছে একটা ডায়লগ আছে যেখানে বাপিবাবু নিচ থেকে ফোন করছে, কি বলে এত দেরি করছেন কেন, বলছে দাঁড়া আমি একটু চুল আঁচড়ে আসছি। বলছে আপনি চুল আঁচড়াচ্ছেন মানে? আপনি রেডি তো? রেডি ফর হোয়াট স্যার? আপনার ওই 108 বাবা শৈলেনানন্দ যাবেন না? ও বাবা, যাবো না মানে? এ তো আমার পরম সৌভাগ্য স্যার, আমি প্রায় রেডি। এই তো চুলটা আঁচড়েই নিচে নামছি। চুল? স্যার এবার এইগুলো তো অরিজিনাল ছিল না, এগুলো আমি কাস্টিংয়ে অ্যাড হওয়ার পরে এগুলো হয়েছে। তো যাই হোক, আমার কাছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা গুরুত্বপূর্ণ ছিল না। আমার কাছে যখন এলো চরিত্রটা, এক তো হচ্ছে আমি এটাতে খুব খুশি হয়েছিলাম যে আমাকে একটি প্রধান চরিত্রে বলা হচ্ছে, এবং তুমি যে কথাটা একটু আগে বললে সেটাই আমি বলছি যে এই চরিত্রটা এত অগোয়েন্দা সুলভ, মানে আমরা যেরকম গোয়েন্দাদের দেখে অভ্যস্ত তাদের থেকে খুব আলাদা। আমাকেও কিন্তু সেটাই আকর্ষণ করেছিল, এবং আমি আমার মতো করে যেরকম মনে হয়েছে মানে লোকটা কীরকম হতে পারে আমি সেইভাবে অভিনয় করেছি। এবং তখন যিনি ডিরেক্টর ছিলেন মানে অনির্বাণ মল্লিক, তিনিও ওটাকে অ্যাপ্রুভ করেছেন, পুরো ডিরেক্টরিয়াল টিম, এবং তার সাথে অনিন্দ্য ব্যানার্জি, শাহানা দত্ত, এরাই মেনলি তাদের ব্রেন চাইল্ড ছিল যে একেনবাবুকে ওয়েব সিরিজ করা হবে হইচইয়ের তরফ থেকে। তো তারা সবাই মিলে ওটাকে অ্যাপ্রুভ করেছিল যে হ্যাঁ এই ক্যারেক্টারাইজেশনটা ঠিক লাগছে। তো তখন সেটাই আমি কন্টিনিউ করেছি। পরে তো এগোতে এগোতে চরিত্রটাকে আরও যখন চিনেছি, তাতে নতুন নতুন সব লেয়ার্স অ্যাড হয়েছে। হ্যাঁ, সেটা তো করেছি, কিন্তু শুরুতে ওরকমই ছিল এবং আমার ওটাই মনে হয়েছিল যে এই গোয়েন্দাটা তো বেশ আলাদা, এটা আমার ইন্টারেস্টিং লাগছে। কিন্তু সাথে সাথে এটা একটা ভয় আমার একার না, সবার পুরো টিমের ছিল, যে যেহেতু এরকম অভিনেতা দেখে আমরা অভ্যস্ত না, মানুষ পছন্দ করবেন কি না, এই আবার কি এরকমও তো বলে রিজেক্ট করে দিতে পারতো। তো সেইটা হয়নি, সেটা পছন্দ হয়েছে মানুষের। তো সেই একটা একদম শুরুতে একটা দ্বিধা একটু ওইটাই নিয়েছিল যে মানুষ এরকম দেখে অভ্যস্ত না, এই ধরনের গোয়েন্দাকে বরদাস্ত করবেন কিনা। একেনবাবু এই চরিত্রটার পর তোমার নেক্সট চ্যালেঞ্জ ছিল জটায়ু, সন্তোষ দত্ত, দি লেজেন্ড। তো সেক্ষেত্রে সেটা মানে সেটাও তোমার কাছে যখন এলো, এবং দুটো মিলও আছে আবার অমিলও প্রচুর আছে সেই অর্থে। এবং একেনবাবুর ক্ষেত্রে প্লাস পয়েন্ট এটা, যেখানে কোনো মানুষ কার কাছে আগে দেখেনি। আর সন্তোষ দত্তর ক্ষেত্রে সেটাই হয়তো চাপের কারণ, যে যেখানে অনেককে দেখেছি আমরা এবং কোথাও গিয়ে আমরা এখনো পর্যন্ত সন্তোষ দত্তকে সরাতে পারিনি, মানে এই একটা চ্যালেঞ্জ থেকে তোমার কাছে যখন এলো। তো সেই জটায়ুর ক্ষেত্রে তুমি কিভাবে, মানে সেই চ্যালেঞ্জটাকে তুমি কিভাবে মনে করলে যে না আমি টিকবো? হ্যাঁ দেখো, আমার কাছে যখন এসেছে আমি প্রথমত এগুলো কিচ্ছু নিয়ে ভাবিনি। আমি প্রচণ্ড খুশি হয়েছি যে জটায়ুর মতো একটা আইকনিক ক্যারেক্টারে আমাকে ভাবা হয়েছে। যখন একেনবাবু প্রথম এলো, একেনবাবুর যে চেহারা এবং তার কিছু ওই ভুল হিন্দি বলা কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে অনেকেরই মনে হয়েছিল যে এই তো এই জটায়ু করতে পারবে, একে খুব ভালো প্রচুর তাই নিয়ে লেখালেখি হতো, সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হতো, মিডিয়াতে লেখা হয়েছিল এইসব নিয়ে। তো এত সবাই আমার নিজের কিন্তু মনে হতো না, কিন্তু তারপরে এত লোকে বলছে তখন আমার মনে হলো যে আচ্ছা এত লোকে যখন বলছে তাহলে হয়তো হতেও পারে এটা। তারপরে আলটিমেটলি যখন সেটা নিয়ে কোনো তোমার নিজের ইচ্ছা ছিল না যে আমি হতে পারি? আমার না কোনো কিছু নিয়ে ওই রকম কিছু নেই যে এটা আমার করতেই হবে, এটা হলে বেশ হয়, এটা আচ্ছা না হলে আমার জীবনে অর্থহীন হয়ে যাবে, এরকম কিচ্ছু নেই। হ্যাঁ, তো জটায়ুর চরিত্রও না, সবাই বলেছিল ভালো হলে খুশি হব, সেটা আমি জানতাম, কিন্তু সেটা নিয়ে আমার আলাদা করে কিছু মানে করণীয় আছে বা সেটা নিয়ে ভাবতে বসবো এরকম আমি না। তো তারপরে যখন সৃজিত সত্যি আমাকে অফার করলো আমি খুবই খুশি হয়েছিলাম। মানে কোন অভিনেতা না হবে যে এরকম একটা আইকনিক চরিত্রে যাকে কাস্ট করা হলে।
তো তারপরে আমরা স্ক্রিপ্ট রিডিং করলাম, সবই করলাম। একটা জিনিস যেটা মানে সৃজিতের একদম প্রথম রিডিংয়েই সৃজিতের সাথে যে কথা হয়েছে তাতে খুব খুশি হয়েছিলাম। সৃজিত নিজে বলেছিল যে তুমি কিন্তু তোমার মতো করে করো, আমি সেটা চাই। আমি নিজেও সেটা চেয়েছিলাম যে আমি কারো, আমাকে যদি ও বলতো যে তুমি না একটু একে খেয়াল করো, তুমি একটু দেখো উনি কিরমভাবে করেছেন, তাহলে আমার জন্য চাপ হতো। ও নিজেও সেটা চায়নি, একেবারেই চায়নি, পুরো ফ্রি হ্যান্ড দিয়ে সেই ফ্রিডম দিয়েছিল। এবং ও বলেছিল তোমার নিজের মতো করে তুমি একটা জটায়ুকে ইন্টারপ্রেট করো, আমার কোনো জায়গায় কিছু মনে হলে আমি বলবো। আমিও সেই জন্য শুরুতে, শুটিংয়ের একদম শুরুতে প্রায় প্রত্যেকটা শটের পর পর গিয়েছি, এ ঠিক আছে কি গো, ঠিক আছে কি গো, ঠিক আছে, হ্যাঁ মানে বিরক্তই করেছি আর কি খানিকটা। তো সেইটা একটা ওর আর আমার একটা মানে ডিরেক্টর আর অ্যাক্টরের একটা কমন পয়েন্ট হয়েছিল যে আমরা দুজনেই চেয়েছিলাম নিজেদের মতো করে ইন্টারপ্রেটেড হোক ক্যারেক্টারটা। এবং আমার যেহেতু বাহ্যিক ওই দেখতে কীরকম তার একটা মিল আছে, ভুল হিন্দির একটা মিল আছে, আমার শুরুতে একটা মনে হয়েছিল যখন অভিনয় করতে শুরু করিনি জটায়ুর চরিত্রে, যে আমি আলাদা করব কি করে, একই লোক একই সাথে আমি অভিনয় করছি, আমি এটাও করছি ওটাও করছি তখন। কিন্তু আমি যখন অভিনয় করতে গেলাম তখন আমি দেখলাম যে অ্যাকচুয়ালি তো অভিনেতার প্রধান কাজ যেটা হয় সেটা হচ্ছে চরিত্রটাকে বোঝবার, যে মানুষটা কীরকম, সেইটা করতে গিয়ে দেখলাম যে একেনবাবু এবং জটায়ু মানে লালমোহন গাঙ্গুলি একদম আলাদা মানুষ। হ্যাঁ, যদি তোমাকে এক কথা বলা হয় একদম পার্থক্যটাই কি বলবে? একদম পার্থক্য হচ্ছে একেনবাবু অনেক জটিল মানুষ, একেনবাবুর মধ্যে অনেকগুলো লেয়ার আছে, তার সে ভেতরে বাইরে এক না। যেখানে জটায়ু কিন্তু ভেতরে বাইরে এক মানুষ, ভীষণ সাদাসিধে সহজ সরল। একেনবাবুকে দেখে যেটা মনে হয় জটায়ু আসলে সেটা। একেনবাবু প্রচণ্ড শার্প, ইন্টেলিজেন্ট, বাইরে একটা মাঝে মাঝে ওনার মধ্যে ছেলে মানুষইও আছে, সরলতা আছে, হ্যাঁ মানে ইনোসেন্স বাদ দিয়ে নেয় একেনবাবু, কিন্তু ওইগুলোকে আবার উনি মাঝে মাঝে ব্যবহারও করেন। লালমোহন গাঙ্গুলির পক্ষে সেটা সম্ভব না। লালমোহনকে দেখে যেটা মনে হয় লালমোহন সেটাই মানুষ, কোনো প্রিটেন্ড করে না, একদম বন্ধুবৎসল, রসিক, বাঙালি, ভালো মানুষ একজন, সেই হচ্ছে। এর মধ্যে অনেক লেয়ার আছে। আচ্ছা, জটায়ুর ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে একটা কথা চাউর আছে যে জটায়ু চরিত্রটা মানে সন্তোষ দত্তর পরে যতজন করেছেন মানে সেটার এতটাই কম ছিল আমরা পেয়েছি, মানে জটায়ু স্বল্প আয়ু বলা হয়। তো তোমার কাছে যখন এসছে কোথাও কি তোমার মাথায় কি এই কথাটা একবারও মানে কেউ কি ঢোকানোর চেষ্টাও করেছে কি? হ্যাঁ, ঢোকানোর চেষ্টা দুই একজন, যে একদম করেনি তা না। আমি একেবারেই নিজে সুপারস্টিশিয়াস না, মানে আমার কোনো রকমের কুসংস্কার কোনো রকমের নেই। তো আমি এটাতে কোনোদিন আমার নিজের মাথায়ও আসেনি, আমি এটাতে বিশ্বাসও করিনি। অনেকে যারা আমাকে পছন্দ করেন, মানে পরিচিত এবং অপরিচিত, সোশ্যাল মিডিয়াতে অনেকে লিখেছিলেন ওই অ্যানাউন্সমেন্টে আমি যখন হলো তখন, যে আপনি প্লিজ করবেন না, এটা কিন্তু আমরা হারাতে চাই না, আপনাকে আমরা খুব ভালোবাসি, আপনি এইটা করবেন না প্লিজ। আমার পরিচিত লোকজনরাও অনেকে বলেছে, কিন্তু আমার নিজের এগুলো নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই, আমার একদিনের জন্য এটা নিয়ে কোনো চিন্তাও আসেনি। আচ্ছা, এবার একটু পার্সোনালি যাব। তুমি 40 বছর বয়সে মানে অভিনেতা হিসাবে পদার্পণ করলে, এতদিন পর মানে কেন এতদিন পরে আমরা পেলাম এরকম একজন অভিনেতাকে? না, আমি কিন্তু তার আগে অভিনয় করতাম, আমি থিয়েটার করতাম, আমার একটা অন্য প্রফেশন ছিল, আমি পড়াতাম, একাডেমিক্সে ছিলাম সেটা 14 বছর, এবং তার সাথে অভিনয় করতাম। এবং অভিনয় করতে আমার বরাবরই খুব ভালো লাগতো, এবং আমি নিজেও কখনো ভাবিনি যে আমি পেশাদার অভিনেতা হব। হ্যাঁ, এবার কি হলো, কলকাতায় থিয়েটার দিব্যি করছিলাম, তার সাথে পড়াচ্ছিলাম। থিয়েটারে আমার এমন অনেক অফার আসতে শুরু করলো যেগুলো আমার ছাড়তে হলো, কারণ তখন কলকাতাতে থিয়েটার তৈরির যে ধরনটা সেটা পাল্টাতে শুরু করছে, রেপার্টরির মতো করে হচ্ছে, যে সারাদিন ধরে রিহার্সাল হয়, কিছু দিনের মধ্যে রিহার্সাল করে একটা নাটক তৈরি হয়ে যায়। আমার যেহেতু অন্য একটা প্রফেশন ছিল, আমি সন্ধ্যেবেলা ছাড়া সময় দিতে পারতাম না। এবার তখন এমন একটা হতো যে মানে থিয়েটার প্রায় ছেড়েই তাহলে দিতে হবে হয়তো, মানে ভালো ডিরেক্টররা আমাকে দেখে চাইছেন যে তাদের নাটকে করি, কিন্তু আমি করতে পারছি না এই কারণের জন্য। তো তখন আমার বেশ কয়েকবার মনে হয়েছিল যে তাহলে কি করব, তাহলে কি ছেড়ে দেবো। কিন্তু আমার পারিপার্শ্বিকে কেউ অন্য কোনো ধরনের প্রফেশনে নেই, মানে আমার পরিবার, আমার রিলেটিভ, আমার চেনা লোকেরা, তারা সবাই পড়াশুনো করে চাকরি করে। আমি এটাই দেখেছি যে এটাই স্বাভাবিক জীবনে, আর ওটা একটা অন্য জগৎ আর কি। তার সাথে আমি যে থিয়েটারের সাথে অভিনয় করি সেটাই অনেক বড় ব্যাপার, মানে আমাদের পরিবারে এবং সারাউন্ডিংসে।
তো সেখানে ছেড়ে দিয়ে একদম অন্য পেশায় একটা ঝাঁপ দেওয়া সেটা খুব সহজ না। কিন্তু আমি কখনোই খুব একটা ভেবেচিন্তেও কোনো কাজ করিনি, মানে খুব প্ল্যান করে এই করে, এবং এটা এমন একটা ডিসিশন যেটা খুব ভেবে 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 যতবারই এগিয়েছি আবার পিছিয়েই এসেছি, কারণ একটা অনিশ্চয়তা তার সাথে যুক্ত আছে। তো তো আমি দেখলাম যে এটা যদি ডিসিশন নিতে হয় তাহলে আমাকে একদিন দুম করেই ছেড়ে দিতে হবে, না আমরা সেটাই করলাম। আচ্ছা, মানে একদম দুম করে, মানে এটার এরকম কোনো ছিল না একটা ট্রিগার পয়েন্ট যে এইবার আমাকে এটা? ট্রিগার্ড অনেকবারই হতো, কিন্তু আমি ওই একটু এগোতাম আবার ফিরে আসতাম, কিন্তু ছেড়ে দেওয়ার ডিসিশনটা অলমোস্ট ওভারনাইট একদিন সকালবেলা ঠিক করলাম যে আমি এবার এটাই করবো। কিন্তু তখন আমার হাতে কিন্তু কোনো ওয়েব সিরিজ ফিল্ম কিচ্ছুর অফার নেই, কিচ্ছু ছিল না। আমি যখন ছেড়েছি তখন কিন্তু আমি কয়েকটা ফিল্মে ছোট্ট খাট্ট সে বন্ধু বান্ধবরা হয়তো, মানে যে ডিরেক্টর সে হয়তো বন্ধু বলেছে যে এই একটু একদিনের দুদিনের একটা কোনো রোল, সেগুলো কোনো মানে সিগনিফিক্যান্ট কোনো রোল না, সেগুলোর কথা কেউ মনে রাখেনি, হ্যাঁ মনে রাখার কথাও না, সেরকম কয়েকবার করেছি। কিন্তু প্রফেশনাল অভিনেতা হব প্লাস ফিল্মে বা ওয়েব সিরিজ তখন খুব একটা কলকাতাতে নতুন একদম ঘটনা, মানে 2017-তে আমি যখন চাকরি ছেড়েছি তখন, তো সেটা খুব একটা নতুন ঘটনা। ফিল্মে আমাকে কেউ চেনে না, আমি কাউকে চিনি, ফিল্মে অভিনয় করব সেই বলে চাকরি ছিলাম, তখন আমি থিয়েটার করবো বলে ছেড়ে নিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, একদমই আরো অনিশ্চয়তা। একদমই তাই। কিন্তু তবু ধরো একটা বলা হয় না অভিনয়ের ক্ষেত্রে একটা এজ ইজ আ ফ্যাক্টর, মানে বয়সটাও এখানে একটা মানে তুমি একটা, যেহেতু তোমাকে ক্যামেরার সামনে আসতে হচ্ছে, খুব স্বাভাবিক। তো তোমার কখনো সেটা মাথায় হয়নি, মানে থিয়েটারের জন্য ছেড়ে তো সেটা আরও সত্যি কথাই, কিন্তু থিয়েটারে এটা ঘটনা যে অনেক ধরনের চরিত্র সুযোগ পাওয়া যায় যেটা ক্যামেরার সামনে তুমি নাও পেতে পারো, বিকজ সেখানে একটা ওই থাকে, অনেক কিছু একটা ফ্যাক্টর কাজ করে। তো সেক্ষেত্রে মানে এটা তুমি থিয়েটারের জন্য ছেড়েছো, কিন্তু তবু তোমার কাছে কখনো মনে হয়নি যে না আমি এই বয়স অনুযায়ী সত্যিই বেশি রিস্ক নিয়ে ফেলছি? বা ধরে নাও যদি, মানে আমি তো বলবো সেক্ষেত্রে মানে হয় না যে তোমার ক্ষেত্রে বোধহয় আমি জানি না তুমি লাখ মানো কি না, কিন্তু কোথাও গিয়ে একটা ব্যাপারও আছে যে ভালো, আমরা যদি একটু এইভাবে ভাবি, এক তো ওইটা একটা চ্যালেঞ্জ, তারপর এইরকম একটা মানে একটা গোয়েন্দা চরিত্র যাকে আর মানে যাকে এখন বাঙালি মাথায় করে রাখছে, তুমি ভাবো তো এটা তো একটা ব্লেসিং। তুমি কি বলবে? হ্যাঁ, ব্লেসিংস তো বটেই। আমি লাক হয়তো বা হতে পারে, জানি না। আমি কিন্তু বরাবর যেটা করেছি সেটা হচ্ছে, আমি আমার তরফ থেকে যেটা করে গেছি সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রচণ্ড ভালোবাসা কাজটার প্রতি, আর একটা বিশ্বাস, একটা অনেস্টি, সততা দিয়ে এই কাজটা করা। এইটা ছাড়া আমি কিচ্ছু করিনি। মানে আমি কিন্তু এমন মানে এটার বাইরে অ্যাকচুয়ালি আমি আর কিছুই করিনি, হ্যাঁ মানে কখনোই। সুতরাং এটা করেছি, হয়েছে, এবং সেটাকে যদি লাক বলা যায় তাহলে লাক, সেটাকে যদি একাগ্রতা বলা যায় তাহলে একাগ্রতা, সেটাকে যদি সততা বলা যায় সততা, সেটাকে যদি বিশ্বাস বলা যায় বিশ্বাস। এবং সত্যি কথা, আমি কিন্তু ইন্ডাস্ট্রির একদমই আউটসাইডার, আমার কেউ কোথাও নেই। কিন্তু আমি যে এলাম এই বছরের মধ্যে, আমাকে যদি লোকজন আপন করে না নিতেন, হ্যাঁ পছন্দ না করতেন, দর্শকরা যেরকম সেরকম আমি যাদের সাথে কাজ করছি তারা তো আমাকে কোনো কিছুর বিনিময়ে সুযোগ দেননি। আমি এসেছি, আমি কাজ করেছি, হতে পারে সেটাও হতে পারে, আমি সেইভাবেও ভাবি না। আমি ভাবি যে এই কাজটা আমার ভালো লাগে, আমি এটার জন্যে আমার পক্ষে যা করার আর কি আমি সেটুকু করি আর কি। আমি সেটা বাদে আর কিছু নিয়ে ভাবিও না, আমি করিও না, কিন্তু সেটা করে তো দিব্যি, একদম দিব্যি। আর এই কথা প্রসঙ্গেই তাহলে একটা অভিনেতা হিসাবে হয়তো মানে তুমি যেভাবে এগিয়ে চললে, তোমার পথটা নির্দিষ্ট করলে, তাহলে সেখান থেকে যদি বলি যে যারা আসছে, যারা অভিনয়টাকে বেছে নিতে চাইছে, বহু ক্ষেত্রে এরমভাবে পিছিয়ে যায় যে খুব আনসার্টেন একটা ফিল্ড, যাবো কি যাবো না। তো সেক্ষেত্রে যদি তোমাকে বলা হয় যে তাদের জন্য তুমি যদি 3টে জিনিস যেটা থাকতেই হবে একটা অভিনেতার ক্ষেত্রে, যদি তুমি পারফর্মিং ওয়ার্ল্ডে টিকে থাকতে চাও, তো যদি 3টে বলা হয়, যদিও অনেক কিছু, কিন্তু 3টে যদি কিওয়ার্ড বলা হয়, তুমি কোন 3টে? শিক্ষা, অনেস্টি, ধৈর্য। আর নিজের উপর কনফিডেন্সটাও তো, মানে আমার তো মনে হয় তোমার যেমন সব ক্ষেত্রেই, মানে তোমার কথা সবেতেই কিন্তু তোমার নিজের প্রতি কিন্তু একটা অদ্ভুত লেভেলের কনফিডেন্স আছে। মানে আমার যেটা সবসময়, যতক্ষণ তোমার সাথে আমি ইন্টারাকশন করলাম, একটা ব্যাপার আছে। মানে এটা কি তাহলে ধরবো যে এতটা সাফল্যের পর পেয়েছো নাকি? না, এটা কিন্তু
মানুষ হিসেবে যদি দেখে কিছু মনে হয়, এটা মানুষ হিসেবেই আমি এরকম। মানে আমি কোনো কিছু নিয়ে খুব একটা আমি যেটা বললাম যে ধরো এগুলো তো আমি কোনোটা আয়ত্ত করিনি যে বললাম যে আমি তোমাকে যে আমি কোনো কিছু এটা আমার করতেই হবে, ওরকম কিছু নির্দিষ্ট করা নেই। যেরকমভাবে লাইফ আসছে আমি সেইভাবে নিচ্ছি। আমি এইটুকু মানে একটা বিশ্বাস আমার প্রতি আছে, আমি আমাকে দেখতে পাই। হ্যাঁ, আমি জানি, আমি কিন্তু নিজেকে অভিনেতা হিসেবেও ভাবি না, মানুষ হিসেবে ভাবি যে আমার এগুলো হচ্ছে আমার লিমিটেশনস, এগুলো আমি পারি না, এগুলো আমি করব না। হ্যাঁ, আমি মানে আমি বলছি যে ধরো আমার নিজের একটা বিশ্বাস আছে যে আমি যদি কারোর জন্য কিছু করতে না পারি, আমি যেন অ্যাটলিস্ট ক্ষতি কারুর না করি। এইটা কিন্তু আমাকে অভিনেতা অনির্বাণও তৈরি করেছে, মানে শুধু মানুষ না। তো আমি অভিনেতা আমার একটা সত্তার একটা পার্ট। বেসিক্যালি আমি অনির্বাণ চক্রবর্তী একজন মানুষ। তা আমি নিজেকে জানি যে আমার পেরিফেরি কি, আমার কোনগুলো আমার জন্য ডুজ অ্যান্ড ডোন্টস, সেইগুলো আমি খুব মেনে চলি। আমার লাইফে প্রিন্সিপালসের খুব গুরুত্ব আছে, সেইগুলো আমি কাউকে শেখাতেও চাই না। আমি আমার মতো ভালো আছি, সুখে আছি, এবং এইটাই কিন্তু এটারই একটা এক্সটেনশন কিন্তু অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। আমরা একদম শেষ পর্যায়ে, হ্যাঁ, চটজলদি সেশনে যাব, সেখানে ডেফিনেটলি চট করেই বলে দেবে, কিন্তু সাথে একটা ক্লজ আছে কি ডিপ্লোম্যাটিক আনসার হলে হবে না। তো তোমার কাছে জয়দীপ মুখার্জি খুব পছন্দের পরিচালক, ডেফিনেটলি সৃজিত মুখোপাধ্যায়ও পছন্দের পরিচালক, দুজনের সাথেই কাজ করেছে জমিয়ে, মানে একটা দুজনেই প্রজেক্ট করছে, ডেট ক্ল্যাশ করলো, কাকে ডেট দেবে? যার সাথে আগে কথা হবে। এই ব্যাপারে আমি কোনো পছন্দ অপছন্দের কোনো এর মধ্যে গুরুত্ব নেই, পুরো ইন্ডাস্ট্রি চলে এরকমভাবে। আমি এটা খুব ভালোভাবে আমার এদের দুজনের সাথেই খুব ভালো সম্পর্ক। আমি সৃজিতের সাথে 4টে কাজ করেছি, জয়দীপদের সাথে 8টা কাজ করেছি অলরেডি, এবং আমার ধারণা, আমার বিশ্বাস যে এরা আমাকে ভবিষ্যতেও কাজে ডাকবে, তাদের সাথে আমি অভিনয় করার সুযোগ পাবো। আমি খুব এনজয় করি এদের দুজনের সাথে। এবং এখানে জয়দীপ দা, সৃজিত, এর সাথে যদি আরও একজন নতুনকেও তুমি এর সাথে যুক্ত করতে, আমার যদি ওই নতুন যে আছে তার সাথে আমার কোনো ডেটের কমিটমেন্ট হয়ে থাকে, আমি তাকেই আগে দেব, এবং সেটা দুজন আমার ধারণা অ্যাবসলিউটলি বুঝতে পারবে যে কেন এটা করলাম। অনির্বাণ চক্রবর্তীর একটা পজিটিভ পয়েন্ট, একটা নেগেটিভ পয়েন্ট চারিত্রিক। পজিটিভ পয়েন্ট, নিজের পজিটিভ পয়েন্ট বলা খুব মুশকিল, তবু আমি বলবো যে আমার ধারণা আমি খুব লাইফকে খুব সহজভাবে দেখি, জটিলতা এড়িয়ে চলি, সেটা একটা পজিটিভ পয়েন্ট। নেগেটিভ পয়েন্ট হচ্ছে আমার মনে হয় এখন এই বয়সে এসে যে আমার হয়তো মানুষের সাথে আরেকটু এগিয়ে যাওয়া, মানে আমি খুব শাই, একটু উইথড্রন আর কি। হ্যাঁ, মানে আমি একটা বড় জায়গায় বসলে আমি একটা কোণে গিয়ে বসি। হ্যাঁ, আমি কারোর সাথে কথা বলতে পারি না এগিয়ে গিয়ে। হ্যাঁ, সেটা লোকে অনেক সময় ভুল ইন্টারপ্রেট করেন, যে ভাবে যে বোধহয় তুমি ইন্ট্রোভার্ট, তোমাকে এমনিতে মনে হয় না, কিন্তু বাট তুমি ইন্ট্রোভার্ট তুমি বলছো। হ্যাঁ, আমি লোকজনের সাথে এগিয়ে গিয়ে মিশতে পারি না। একটা রেগুলার যে যোগাযোগ রাখার একটা ব্যাপার থাকে, তা না। আমার সাথে ফোন না করলে আমি ফোন করি না। আমি কিন্তু সেগুলোর মধ্যে কোনো মানে কোনো দিমাগ কিচ্ছু নেই। মানে আমি ওটা আমার মনে হয় কি হ্যাঁ, আমার মনে হয় কি যে এটা কি খেজুর করে তাকে ডিস্টার্ব করবো, সে কিসের মধ্যে রয়েছে আমি জানি না। হ্যাঁ, আমি ওরকম আগ বাড়িয়ে ফোন করতে পারি না। তোমার সাথে আমার পরিচয় থাকলে আমি দেখে এগিয়ে গিয়ে কথা বলতে পারবো। তুমি যদি অপরিচিত হয়, কিন্তু তোমাকে হয়তো খুব অ্যাপ্রিসিয়েট করি আমি দূর থেকে, আমি এগিয়ে গিয়ে এটা বলতে পারবো না আমি অনির্বাণ চক্রবর্তী, আমি আপনার কাজের খুব ভক্ত। হ্যাঁ, এটা আমি কিছুতে বলতে পারবো না। কিন্তু এই কথা অনুযায়ী তাহলে জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, এই ফিল্ডে পিআরটা খুব ম্যাটার করে। তো তুমি যখন বলছো তুমি এগিয়ে গিয়ে কিছু বলতে পারো, তা কাজের ক্ষেত্রেও তো আমি কাজ করতে চাই আপনার সাথে, যেটা জানাতে হয়, আদারওয়াইজ কার কি দায় পড়েছে আমাকে নেওয়ার, যদি আমি ধরি। তো সেক্ষেত্রে তুমি মানে কাজের ক্ষেত্রে তাহলে তো তোমার হ্যাম্পার করবে। আমার তো এখন হয়তো তোমার একটা পরিচিতি হয়ে গেছে, এখন আমি বলছি না, কিন্তু যদি সত্যি সেটা না হতো, মানে তাহলেই তুমি কি করতে, মানে যেরকমভাবে সবাই সত্যি কথাই সার্ভাইভ করছে, এটার মধ্যে কোনো ভুল নেই। এবং আমি নিজে অবাক হই মাঝে মাঝে, এটা বলেওছি আমার খুব কাছের লোকজনদের, যে আমি তো ধরো 40 পেরিয়ে একটা অভিনয়ের জগতে এসেছি, তখন থিয়েটারে আমার একটা পরিচিতি আছে, এবং এই জগৎটায় না হলে কি হবে আমি জানি না, আমি সেটার জন্য খুব একটা চিন্তিত না। কিন্তু আমি বলছি, স্বাভাবিক একটা তুমি যদি ফ্রেম ভাবো যে একজন 22-23 বছরের বা 20-21 বছরের একটি ছেলে যে অভিনেতা হবে বলে স্ট্রাগল করতে শুরু করেছে, এবং তাকে যা যা করতে হয়, আমাকে যদি সেই বয়সে আমি শুরু করতাম এবং ওগুলো করতে হতো, তাহলে আমি পারতাম না।
মানে আমার যে আমার নেচারের জন্যই আমি পারতাম না করতে। এবং সেগুলো করার মধ্যে কিন্তু কিছু ভুল নেই। এখনও আমি যাদের সাথে কাজ করেছি তাকে আবার বলতে পারি, যাদের সাথে বন্ধুত্বের সময় এই আবার কি না, ওরমভাবেও বলতে পারি না। মানে ওইরমভাবে যাকে বলতে হবে যে আমায় কিন্তু মনে রাখিস, আমি তাকেও বলতে পারবো না। তার থেকেও যাদের সাথে আমার সম্পর্ক ভালো, মানে বন্ধু তো যাদের সাথে আছে, যেখানে দাবি করা যায় সেখানে আমি বলতে পারি। তাও কিন্তু আমি এটা বলতে পারবো না কখনো জয়দীপদার সাথে এতগুলো কাজ করার পরে জয়দীপদা আমার বরের কাজে কিন্তু আমাকে নিও। আমার ধারণা জয়দীপদাকে সেটা বলতেও হবে না। আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম। এরকম আমার অনেকেই কিন্তু আমাকে খুব রিপিট করেছে, মানে প্রতিম ডি গুপ্তা, ওর সাথে 3টে কাজ করলাম। তো ওকে কি আমি কোনোদিন বলেছি? ও যখন মনে করেছে আমাকে বলেছে। সৃজিৎ যখন মনে করেছে, জয়দীপদা যখনই মনে করে আমার উপর ভরসার একটা অভিনেতা হিসেবে ভরসা করে আমার উপর, তখনই আমাকে বলে এবং বলবে, আমাকে বলতে হবে না। এবং আমার ঘটনাটা সত্যি একদম মানে 0 PR-এ হওয়া ঘটনা। গুড এক্সাম্পল। কথায় কথায় কথোপকথন শেষ। সময় যে কিভাবে বয়ে যায় সেটা কথা বলার সময় মনে থাকে না, কিন্তু শেষ করতে হবে নিয়ম মেনে। শেষ করব ডেফিনেটলি, তো আমার কথা দিয়ে তো শেষ হয় না। তো যার কথা দিয়ে শেষ হবে, আজকে অনেকক্ষণ অনির্বাণ চক্রবর্তীকে পেলাম, এবার লাস্টে বলবো একটু একেনবাবু হয়ে শেষ করতে। এরকম হুট করে জিজ্ঞেস করলে আমার কিচ্ছু মনে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। তবু এবারে ট্রেলারেরই পার্ট একটা, আমি এটা সেই জন্য মনে পড়ে গেল, হুট করে বলছি। সেটা হচ্ছে এক জায়গা থেকে বেরিয়ে বলছে কি আপনি এবার ওই একপাশে বাপি রয়েছে, প্রমোদ রয়েছে, বলছে কি আপনি না আপনার হিন্দিতেই পাগল হয়ে যাচ্ছে, আপনি আপনার নেপালি বলা শুরু করলেন কেন? তো হ্যাঁ, নেপালিও বলার চেষ্টা করছে ও। তখন বলছে আপনি হিন্দিতেই পাগল হয়ে যাচ্ছে, নেপালি বলার চেষ্টা করছেন। বলছে আপনাদের না কোনো ব্যাপারে কোনো উদ্যোগ নেই, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আমার মামা ছিল জানেন, 19টা ল্যাঙ্গুয়েজ জানতো, কিন্তু কখনো বলতো না। বলতে কেন বলতো না কেন? বলতো উনি আজীবন মৌনব্রত রেখেছিলেন। আপনাদের না কোনো উদ্যোগ নেই। আমার মেজো মামা কতগুলো ল্যাঙ্গুয়েজ জানতো জানেন? কত? 19টা। এটা একটাও বলতো না কখনো। কেন? কারণ উনি আজীবন মৌনব্রত রেখেছিলেন।